আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম যে যখন একটা হেপারিনের এই যে লেজটা থাকে, এই লেজটা যখন 18টা মনোস্যাকারাইডের বেশি ইউনিট নিয়ে থাকে, তখন সেটা এই তিনটাকে আটকায় ধরে রাখতে পারে। কিন্তু যদি আমি এটাকে কেটে ছোট করে দেই, তখন এরা সবাইকে ধরে রাখতে পারে না, অনলি 10কে ধরে রাখতে পারে, ফ্যাক্টর 10কে ধরে রাখতে পারে। এখন এটাকে ধরে রাখতে পারলে সুবিধা কি, যদি 2, 9 এই সবগুলোকে ধরে রাখে তখন অনেক বেশি ইফেক্ট পড়ে, তখন ব্লিডিং হওয়ার চান্স অনেক বেশি থাকে। অনলি 10কে ধরলে অত বেশি বাজে ইফেক্টগুলো পড়ে না। সো ব্লিডিং হওয়ার চান্স, স্পন্টেনিয়াস হেমোরেজ হওয়ার চান্স কিন্তু কম থাকে, এই জন্য আমরা লো মলিকুলার ওয়েট পয়েন্টগুলোকে বেশি ব্যবহার করি। আর যদি এইটাকে অনলি তোমার এই পেন্টাস্যাকারাইডটাকে আমরা ইউজ করি, এই অংশটাকে, সেটা এই থ্রোম্বিনের ওপরে যে ইফেক্টটা সেটাকে আরও কমিয়ে দেয়। ঠিক আছে, তখন ইফেক্টটা আরও কমিয়ে দেয়, তখন কিন্তু অ্যাডভার্স ইফেক্টের পরিমাণটা আরও কমে যায়। ওকে, তো এগুলো ছিল আমাদের মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন। তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ হেপারিন? ইন্ডিকেশন আমি একটু আগে যা যা বললাম, অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগসের যেই ইন্ডিকেশনগুলো সেম, অর্থাৎ ওই যে আগের মতো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, ইনফার্কশন আমরা ইউজ করতে পারি, ডিপ ভেইন থ্রোম্বোসিস, তারপরে তোমার যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এরপর তোমার আনস্টেবল অ্যানজাইনা থাকে, এরপর বিভিন্ন কার্ডিওভাস্কুলার যে সার্জারিগুলোর কথা আমি বললাম, বাইপাস সার্জারি টার্জারি, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা এখানেও ইউজ করতে পারি। তাহলে ওই অ্যাসপিরিনটা শিখবা, এরপর সবগুলোর ইন্ডিকেশন সেম। অ্যাসপিরিন, ক্লপিডগ্ডাল থেকে শুরু করে অ্যাবিসিক্সিম্যাব, তারপরে তোমার হেপারিন, ওয়ারফারিন, সবগুলোর মোটামুটি কিন্তু সেম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, হেপারিন ইজ আ ড্রাগ অফ চয়েস ওয়েন ইট ইজ আ ইমিডিয়েট বা খুব একটা ইমার্জেন্সি কোনো একটা সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা প্রথমে হেপারিন দিয়ে ট্রিট করি পেশেন্টকে, এরপরে যখন পেশেন্ট মোটামুটি স্টেবল হয়ে যায়, যেমন একজন পেশেন্টের ধর মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, তাহলে হওয়ার সাথে সাথে তাকে তুমি কী দিবা, হেপারিন দিবা না ওয়ারফারিন দিবা? হেপারিন দিয়ে শুরু করতে হবে ট্রিটমেন্ট। এরপরে যখন পেশেন্ট মোটামুটি একটু স্টেবল হবে, দেন ওয়ারফারিন স্টার্ট করা যায়। ওয়ারফারিন হলো ইজ আ ড্রাগ উইচ ইজ ইউজ ফর আ লং পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? আর হেপারিন হলো ইজ আ ড্রাগ উইচ ইজ ইউজড ইন ইমার্জেন্সি কেসেস। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো ইন্ডিকেশন গেল, এবার অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট ওই সবগুলোর, এগুলো যেহেতু অ্যান্টি থ্রোম্বোটিক ড্রাগ, তাহলে সবগুলো অ্যান্টি থ্রোম্বোসিস করছে। আর অ্যান্টি থ্রোম্বোসিস বেশি হয়ে গেলে তুমি যদি হাই ডোজে দিয়ে দাও, অনেক বেশি থ্রোম্বোসিস প্রিভেন্ট হয়ে কী হবে, উল্টা ইফেক্ট দিবে, অর্থাৎ হেমোরেজ দেখা দিবে সবগুলোর। ওই যে আমরা একটু আগে দেখলাম অ্যাসপিরিন, তারপরে তোমার ক্লপিডগ্ডাল, সবগুলোর মধ্যেই কিন্তু এই যে হেমোরেজ হওয়ার চান্সটা বেশি, স্পেশালি তুমি যদি বেশি ডোজে দিয়ে দাও। এরপর হলো, একটু আগে আমরা দেখলাম যে কিছু অটোইমিউন প্রসেস প্রডিউস করে এবং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে, যেটার কারণে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, নিউট্রোপেনিয়া এগুলো তৈরি হয়, এগুলো আমরা দেখলাম একটু আগে ক্লপিডগ্ডালের ক্ষেত্রে। এখানেও হয়। হেপারিনও এটার জন্য খুবই নটোরিয়াস, এটা প্রচুর তোমার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন প্রডিউস করে। হাইপার সেন্সিটিভ রিয়াকশনের কারণে কী কী হয় তোমরা জানো, টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন এরা বেশি প্রডিউস করে, এবং ওটার কারণে কী কী হতে পারে, ফিভার হয়, হিলস হতে পারে, শরীরে র্যাশ হতে পারে, ইভেন্ট পেশেন্ট শকে চলে যেতে পারে। এই শকটাকে আমরা বলি অ্যানাফিল্যাকটিক শক, এগুলো তোমরা ইমিউনোলজিতে পড়ে আসছো। এরপরে হলো, এরা কিন্তু একদিকে যেমন হেমোরেজ প্রডিউস করতে পারে, অন্যদিকে কিন্তু এরা আবার থ্রোম্বোসিস প্রডিউস করতে পারে। আচ্ছা, থ্রোম্বোসিস কেন প্রডিউস করে? এটা তো প্রডিউস করার কথা না, এটা তো অ্যান্টি থ্রোম্বোটিক ড্রাগ, ওরা থ্রোম্বোসিসকে প্রিভেন্ট করবে, ব্লাড যাতে ক্লট না করতে পারে সেটার জন্য কাজ করবে। এটা থ্রোম্বোসিস কেন করে? কারণ মেকানিজম অফ অ্যাকশনটা দেখলেই তোমরা বুঝে ফেলবা। মেকানিজম অফ অ্যাকশনের মেইন কাজটা কি? হেপারিনের মেইন কাজ হলো, হেপারিনটা গিয়ে কার সাথে অ্যাড হয়, প্রথমে অ্যান্টি থ্রোম্বিন 3 AT3 এইটার সাথে গিয়ে অ্যাড হয়, এটা ওর মেইন কাজ। এবং যখন অ্যান্টিথ্রোম্বিন তখন কি করে, ওই যে ক্লটিং ফ্যাক্টরগুলোকে, এই কমপ্লেক্সটা মিলে তখন ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করে ফেলে,
এখন যদি আমি অনেক বেশি পরিমাণ হেপারিন অনেক দিন ধরে দিতে থাকি, তখন কি হয়, এই যে অ্যান্টিথ্রম্বিনগুলো সব হেপারিনের সাথে ফিক্সড হয়ে থাকে, হেপারিনের সাথে তখন একদম ফিক্সড হয়ে থাকবে। তুমি যদি অনেক দিন ধরে দাও, হেপারিনের সাথে অ্যান্টিথ্রম্বিন ড্রাগসগুলো ফিক্সড হয়ে কী করবে, ব্লাডে যে ফ্রি অ্যান্টিথ্রম্বিনের পরিমাণ সেটা যাবে কমে। সেটা কমে গেলে অ্যান্টিথ্রম্বিনগুলো কিন্তু তখন আর ক্লটিং ফ্যাক্টরগুলোকে ইনহিবিট করতে পারবে না, তখন ক্লটিং ফ্যাক্টর এক্সেসিভলি কাজ করতে থাকবে এবং তখন থ্রোম্বোসিস দেখা দিবে। তাহলে মেইন কজটা কি, এরা অ্যান্টিথ্রম্বিনকে অনেক বেশি পরিমাণ ধরে রেখে ফ্রি অ্যান্টিথ্রম্বিনের পরিমাণ ব্লাডে কমিয়ে দেয়, যেটা পরবর্তীতে তোমার থ্রোম্বোসিসের রূপ নিতে পারে। এরপরে এরা কি করতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া প্রডিউস করতে পারে। এটা একটা স্পেশাল নাম আছে, HIT, হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া। দিস ইজ আ হাইপার সেন্সিটিভিটি প্রসিজার। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে একটু আগে ওই যে ক্লোপিডগ্রেল পড়ানোর সময় বলেছিলাম ক্লোপিডগ্রেলগুলো কীভাবে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন প্রডিউস করে। এটা একটা প্লাটিলেট, ধরো প্লাটিলেটের গায়ে যুক্ত হয়ে কী করে, প্লাটিলেটের প্রোটিনের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স প্রডিউস করে, যেটাকে বডির ন্যাচারাল যেই WBCগুলো বা ন্যাচারাল যে ইমিউন সিস্টেম সেগুলো রেকগনাইজ করতে পারে না। তখন প্লাজমা সেলগুলো অ্যান্টিবডি প্রোডাকশন করে, ওই অ্যান্টিবডিগুলো কী করে, এই পুরো সেলটাকেই ধ্বংস করে ফেলে। হেপারিনও ওই একইভাবে এই প্লাটিলেটের সাথে যুক্ত হয়ে এরকম আনরেকগনাইজেবল কিছু প্রোটিন প্রডিউস করে, যেটার কারণে হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হয় এবং থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। আমাকে কি কেউ বলতে পারবা এই রিয়াকশনটা কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 না টাইপ 2 না 3 না 4? একটু ট্রাই করো তো। ফৌজিয়া, তুমি কি ট্রাই করতে পারবে একটু? কথাবার্তা নাই। ওকে, এটা হলো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। এটা আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যখন আরও পড়বো তখন বুঝতে পারবো আরও ভালো। আচ্ছা, তো এগুলো গেল। অ্যান্ড দেন ওরা আরেকটা কাজ করে, অস্টিওপোরোসিস করে। অস্টিওপোরোসিস জিনিসটা কি? অস্টিওপোরোসিস হলো বোনের ডেন্সিটি কমে যাওয়া, বোনের ভিতর যে মিনারেলের ডেন্সিটিটা থাকে সেটা কমে যায়। এটা কমে গেলে কি হয়, বোন দুর্বল হয়ে পড়ে। কারণ বোন যে শক্ত থাকে এটার মেইন কারণটাই হলো মিনারেলগুলো, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো। তাহলে এগুলো যদি কমে যায় কোনো কারণে, বোন দুর্বল হয়ে যায়, বোনের মধ্যে তোমার পোর তৈরি হয়, মানে ছিদ্র ছিদ্র এরিয়া প্রডিউস হয়। এই জন্য এই ডিজিজটাকে বলে অস্টিওপোরোসিস। এবং তখন কি হয়, খুব ইজিলি বোন তোমার ব্রেক হয়ে যেতে পারে, ফ্র্যাকচার তৈরি হতে পারে, এসব ঝামেলাগুলো তৈরি হতে পারে। অ্যান্ড আরেকটা সমস্যা করে, এরা কী করে, ট্রানজিয়েন্ট অ্যালোপেশিয়া প্রডিউস করে। অ্যালোপেশিয়া বা অ্যালোপেকিয়া বলে অনেকে, অনেকভাবে উচ্চারণ করে। অ্যালোপেকিয়া মানে হলো চুল পড়ে যাওয়া, বল্ডনেস প্রডিউস করা, ঠিক আছে, এটা প্রডিউস হতে পারে। আচ্ছা, এদের একটা সুন্দর নেমোনিক আছে, নেমোনিকটা হলো হাটো। এই 6টার নেমোনিকটা কি? হাটো, HATO, মানে আমি কাউকে হাঁটতে বললাম। H ফর হেমোরেজ, হাইপার সেন্সিটিভিটি, হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া, HIT। আচ্ছা, A ফর হোয়াট? A ফর অ্যালোপেশিয়া, T ফর থ্রোম্বোসিস, অথবা তোমরা থ্রোম্বোসাইটোপেনিয়া দুইটাই বলতে পারো, যেটা ইচ্ছা। আর O ফর অস্টিওপোরোসিস, মনে রাখো। ওকে, তো অ্যাডভার্স ইফেক্ট ইন্ডিকেশন গেল। এবার আসি আমরা কন্ট্রা ইন্ডিকেশনে। এদের প্রচুর কন্ট্রা ইন্ডিকেশন আছে। আচ্ছা, প্রথম যে কন্ট্রা ইন্ডিকেশনটা পড়বো সেটা হলো, যদি পেশেন্টের আগে থেকে হাইপার সেন্সিটিভিটির কোনো থাকে, ড্রাগ ইনডিউসড হাইপার সেন্সিটিভিটির কোনো তোমার হিস্ট্রি থাকে। তুমি পেশেন্টের তো একজনকে ড্রাগস দেওয়ার আগে তো হিস্ট্রি নিবা, তখন তো জিজ্ঞেস করবা যে ড্রাগ অ্যালার্জি আছে কি না, আগে কোনো ড্রাগসকে শরীরে র্যাশ হয়েছে কি না, ফিভার হয়েছে কি না, এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। তো এরকম কোনো হিস্ট্রি থাকলে আমরা দিব না। তো প্রথম হিস্ট্রি কি? অবভিয়াসলি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এটা দেখে নিতে হবে, এটা থাকলে দেওয়া যাবে না। তার যদি আগে থেকে বিশেষ করে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মধ্যে HITর কোনো ইফেক্ট থাকে তাহলে তো অ্যাবসলিউটলি এটা দেওয়া যাবে না, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন সেক্ষেত্রে। এছাড়া দেখো, তোমরা যদি
অ্যাডভার্স ইফেক্টগুলোর কথা মনে করো, তাহলে কিন্তু বুঝে যাবে। আগে থেকেই যদি পেশেন্টের অ্যালোপেশিয়া থাকে কোনো কারণে, তাহলে তো আমরা দিব না, তাহলে এমনিতেই চুল পড়ে যাবে, তোমার পেশেন্ট এসে তোমাকে গালাগালি করবে। তারপরে হলো যদি অস্টিওপোরোসিস থাকে আগে থেকে, অস্টিওপোরোসিস, সেক্ষেত্রে আমরা দিব না, ঠিক আছে? এগুলো গেল। আচ্ছা, এছাড়াও আরও কিছু ইফেক্ট আছে, মানে কন্ডিশন আছে, যেমন যদি পেশেন্টের আগে থেকে কোনো অ্যাক্টিভ ব্লিডিং থাকে, হেমোরেজ হচ্ছে, তাহলে আমরা দিব না। মানে ধরো কোনো পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে, তাহলে তার তো প্রচুর ব্লিডিং হচ্ছে, রাইট? তাহলে এই পেশেন্টে তো আমরা অবভিয়াসলি হেপারিন দিয়ে পেশেন্টের অবস্থা আরও খারাপ করে দেবো না, তাই না? একইভাবে কোনো পেশেন্টের এপিস্ট্যাক্সিস হচ্ছে, অর্থাৎ নাক থেকে তোমার রক্ত পড়তেছে, অথবা কোনো পেশেন্টের তোমার ফিসিসের সাথে ব্লাড যায়, হিমোকিজিয়া হয়, তারপরে কোনো পেশেন্টের প্রস্রাবের সাথে ব্লাড যায়, মাড়ি থেকে ব্লিডিং হয়, এইসব কোনো পেশেন্টে আমরা কখনো হেপারিন দিব না। পেশেন্টের যদি কোনো আগে থেকে ব্লিডিং ডিসঅর্ডার থাকে কোনো কারণে, ব্লিডিং ডিসঅর্ডার বলতে কি বোঝায়, যেমন আমাদের যেই তোমার কি বলো এটাকে, হিমোফিলিয়া, যদি হিমোফিলিয়া থাকে পেশেন্টের, হিমোফিলিয়া কি তোমরা অবশ্যই জানো, পড়ে আসছো তোমরা প্যাথোলজিতে, যদি ক্লটিং ফ্যাক্টর 8 বা 9 কম থাকে, তখন ব্লাডের ক্লটিং কোয়াগুলেশনটা কমে যায়, সেটাকে আমরা বলি হিমোফিলিয়া, সেক্ষেত্রে হতে পারে না। এরপর যদি পেশেন্টের হেপাটিক ফেলিয়ার থাকে, হেপাটিক ফেলিয়ার হলে কি সমস্যাটা হয়, আমরা জানি আমাদের লিভার কিন্তু সব ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে, তাহলে হেপাটিক ফেলিয়ার হলে ক্লটিং ফ্যাক্টর তৈরি হবে না, ব্লাড ক্লটিং হবে না, স্কিনের নিচে তোমার ব্লিডিং হবে, পারপিউরা হবে, এইসব জিনিসগুলো হবে, তাহলে তখন আমরা অবশ্যই পেশেন্টকে দিব না। ইভেন রেনাল ফেলিয়ার হলেও আমরা পেশেন্টকে এটা দেই না। তারপরে আর কি কি কন্ডিশন বলা যায়, যেমন পেশেন্টের যদি থ্রেটেন্ড অ্যাবর্শন থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হোয়াট ইজ থ্রেটেন্ড অ্যাবর্শন মানে হলো এটা ইউটারাসের ভিতর বাচ্চাটা ছিল, 28 উইক্সে একটা বাচ্চা ভায়াবল হয়, তোমরা জানো 28 উইক্সের পরে লাং ম্যাচুরেশন শুরু হয়, তো 28 উইক্সের আগে যদি বাচ্চা কোনো কারণে বের হয়ে যায়, সেটাকে আমরা বলি অ্যাবর্শন। ওই বাচ্চাকে যে বাচ্চাটা খুব টাফ। তো থ্রেটেন্ড অ্যাবর্শন হলো অ্যাবর্শন প্রায় হয়ে গেছে, কিন্তু মানে হবে মনে হচ্ছে, কিন্তু সেটাকে বলা হয় থ্রেটেন্ড অ্যাবর্শন, মানে বাচ্চা এখন পুরোপুরি বের হয়ে যায় নাই। তো এই অবস্থায় কিন্তু তোমরা জানো যে লেবারের সময় কিন্তু এমনিতেই মায়ের ব্লিডিং হয়, তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শন হয়েছে, কিছু ব্লিডিং হচ্ছে অল্প অল্প, এই অবস্থায় তুমি যদি হেপারিন দাও, ব্লিডিংটা আরও বেড়ে যাবে, একদম মা কিন্তু শকে চলে গিয়ে মারাও যেতে পারে। তো এই সময় আমরা অবশ্যই হেপারিনটা অ্যাভয়েড করব। এছাড়াও বিভিন্ন কার্সিনোমাতে আমরা এটা ইউজ করে থাকি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা মনে রাখতে পারো, টিউবারকুলোসিসে, টিবিতেও জেনারেলি এগুলো দেওয়া হয় না, কারণ এসব প্রসিজারে তোমার ব্লাড কোয়াগুলেশন ক্যাপাবিলিটি এমনি কমে যায় কার্সিনোমা, টিবি এগুলোতে, সো এই সময় দিলে আরও বেশি ব্লিডিং হয়। আর এইসব প্রসেসে এমনিতেই ব্লাডে দেখবা পেশেন্ট এমনিতেই দুর্বল, এনিমিয়া থাকে, টিবি কার্সিনোমা দুটাতেই পেশেন্ট এমনিতেই দুর্বল থাকে, এনিমিয়া থাকতে পারে, তারপরে অন্যান্য ম্যালনিউট্রিশন থাকতে পারে। তো এই অবস্থায় তুমি যদি হেপারিন দাও, পেশেন্ট আরও ব্লিডিং হবে এবং পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে, এই জন্য এইসব কন্ডিশন আমরা হেপারিনটা দিব না। আচ্ছা, তো এগুলো ছিল আমাদের রিটেনের কোয়েশ্চেন। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন আসি। তো মেকানিজম অফ অ্যাকশন দেখলাম, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার যেই কোয়েশ্চেনটা পড়বো সেটা হলো LMW বাই HMW, হাই মলিকুলার ওয়েট ভার্সেস লো মলিকুলার ওয়েট হেপারিন, এই দুটার পার্থক্যটা কী এবং কোনটা বেশি অ্যাডভান্টেজিয়াস। আমি কিন্তু অলরেডি মেকানিজম অফ অ্যাকশনে এই কথাটা একটু বলে রাখছি যে লো মলিকুলার ওয়েটটা একটু বেশি তোমার অ্যাডভান্টেজিয়াস, কারণ কি এরা কম পরিমাণ ক্লটিং ফ্যাক্টরকে ধরে রাখে, ক্লটিং ফ্যাক্টর অনেক 10কে ধরে রাখে, এই জন্য এদের অ্যান্টি কোয়াগুলেন্ট যে ইফেক্টটা সেটা কিছুটা কম, কিন্তু হাই মলিকুলার ওয়েটের অনেক বেশি, তাহলে হাই মলিকুলার ওয়েটের যে অ্যাডভার্স ইফেক্ট সেটাও বেশি হবে। আচ্ছা, লো মলিকুলার ওয়েটের আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন প্রথম যে অ্যাডভান্টেজটা সেটা হলো এদের বায়ো অ্যাভেলেবিলিটি বেশি, এটা বেশি।
যদি আমরা সাবকিউটিনিয়াসলি দিই, ঠিক আছে। জেনারেলি হেপারিনটা কোন ওয়েতে দেওয়া হয়? জেনারেলি হেপারিনটা দেওয়া হয় আইভি রুটে, বেশিরভাগ সময় আইভি রুটে দেওয়া হয়। এবং আইভি রুটে দিতে হলে সমস্যাটা কী হয় দেখো, তুমি যদি আইভিতে সরাসরি ব্লাড ভেসেলের মধ্যে একটা ওষুধ দিতে চাও, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ড্রিপিং দিতে হয়, কন্টিনিউয়াসলি স্যালাইনের সাথে দিতে হয়। তাহলে কিন্তু তুমি এই পেশেন্টটাকে বাসায় নিয়ে চিকিৎসা করতে পারবে না, পেশেন্টটাকে হসপিটালে ভর্তি থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি স্যালাইনের সাথে তাকে আইভি রুটে হেপারিন দিতে হবে। এখন এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ধরো একটা পেশেন্টকে বাসায় নিয়ে রাখতে চাই, তখন কি করতে পারি? আমরা সাবকিউটিনিয়াস ইনজেকশন দিতে পারি, অর্থাৎ স্কিনের নিচে দিতে পারি, স্কিন থেকে ধীরে ধীরে ডিফিউজ হয়ে ওইভাবে ওষুধটা ব্লাডে যাবে, এরকম একটা মানে আমরা সিস্টেম তৈরি করতে পারি। কিন্তু আমরা যদি হাই মলিকুলার ওয়েট হেপারিনটা সাবকিউটিনিয়াসলি দেই, সেটার বায়োঅ্যাভেলিবিলিটি সিগনিফিকেন্টলি কমে যায়, অনেক কমে যায়। কিন্তু লো মলিকুলার ওয়েটটা যদি দেই, যেহেতু একটা লো মলিকিউল, ওয়েটটা যেহেতু কম, সো এটা কিন্তু খুব ইজিলি ব্লাডে চলে যেতে পারে এবং ব্লাডে এটার অ্যাভেলেবিলিটি 70 to 90% হয়ে যায়। তো দেখো এখন কিন্তু পেশেন্টকে হসপিটালে ভর্তি থাকা লাগতেছে না, অর্থাৎ তুমি আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ওপিডি ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে ছেড়ে দিতে পারবা। পেশেন্টের জন্য কিন্তু বেশি তোমার কনভিনিয়েন্ট, রাইট? কনভিনিয়েন্ট, কারণ পেশেন্টকে ভর্তি থাকা লাগতেছে না, হাউস ট্রিটমেন্ট করতে পারছে পেশেন্টের কমপ্লায়েন্স ভালো হবে, ঠিক আছে। এই ইফেক্টগুলো কিন্তু তোমার লো মলিকুলার ওয়েট ক্ষেত্রে পাওয়া যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এটার ক্ষেত্রে কন্টিনিউয়াস মনিটরিং করাটা লাগে না। আচ্ছা, তো এগুলো ইফেক্টগুলো আমি বলে ফেললাম। এখন যে ইফেক্টটা বলবো সেটা হলো মনিটরিং, রাইট? এটা হলো আমাদের 5 নাম্বার, মনিটরিং। এটা করা লাগে না কেন? আচ্ছা, মনিটরিং বলতে বোঝায় আমরা যখন হেপারিন দিই, হেপারিন তো খুব স্ট্রং একটা ড্রাগ, তো এরা কী করে, হেপারিন কোন পাথওয়ের উপর ইফেক্ট ফেলে আমি বললাম ইন্ট্রিনসিক পাথওয়ের উপর, রাইট? ইন্ট্রিনসিক পাথওয়েকে অনেক বেশি এরা ইনহিবিট করে ফেলে, এবং বেশি ইনহিবিট করলে কি হয়, ক্লটিং ফ্যাক্টর যদি অনেক বেশি কমে যায়, দেন সেখানে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স থাকে। এই জন্য একটা পেশেন্টের স্ট্যাটাসটা কেমন, সে কি ঠিকমতো ওষুধ পাচ্ছে নাকি বেশি পাচ্ছে, তার কি হেমোরেজ হওয়ার সম্ভাবনা আছে, এইগুলো দেখার জন্য আমরা কি করি, এপিটিটি নামে একটা টেস্ট করি। এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এটা তোমরা ফার্স্ট ইয়ারে শিখে আসছো। এপিটিটি দিয়ে মনিটরিং করা হয় ইন্ট্রিনসিক পাথওয়েকে। ইন্ট্রিনসিক পাথওয়ে ঠিক আছে কি না সেইটা মনিটরিং করা হয় এপিটিটি দিয়ে, আর এক্সট্রিনসিক পাথওয়েকে মনিটরিং করা হয় হলো পিটি দিয়ে, প্রথম বিন টাইম দিয়ে। আর এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দিয়ে মনিটরিং করা হয় ইন্ট্রিনসিক পাথওয়েকে। তাহলে যখনই আমরা হেপারিন দিব, আমরা কিন্তু কিছুক্ষণ পরপর পেশেন্টের এপিটিটিটা টেস্ট করতে হবে, যে পেশেন্টের খুব বেশি লেভেলের ক্লটিং ফ্যাক্টর কমে গেল নাকি, পেশেন্টের হেমোরেজ হচ্ছে নাকি। কিন্তু যেহেতু লো মলিকুলার ওয়েট হেপারিনটার ইফেক্ট কম, সে কিন্তু এই ইন্ট্রিনসিক পাথরের উপর কখনোই খুব বেশি ইফেক্ট ফেলবে না, যেগুলো হেমোরেজ তৈরি করতে পারে। এই জন্য ওই টাইপের পেশেন্টের কিন্তু এপিটিটির বারবার টেস্ট করারও দরকার হয় না, অর্থাৎ মনিটরিংয়েরও দরকার হয় না। এটা ওদের একটা সিগনিফিক্যান্ট ইফেক্ট। আচ্ছা, আরেকটা ইফেক্ট তুমি বলতে পারো, সেটা হলো এই যে এদের যেহেতু বায়োঅ্যাভেলিটি বেশি, লো মলিকুলার ওয়েটের যেহেতু বায়োঅ্যাভেলেবিলিটিটা বেশি, তাহলে এদের ডোজটা কী হবে, ডোজটা কিন্তু লেস ফ্রিকোয়েন্টলি তুমি দিতে পারো, কম ডোজ দিতে পারো। আর এইচএমডাব্লিউ যদি ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু সাবকিউটেনিয়াসলি দিলে তোমার হাই ডোজ ইউজ করতে হবে। তাহলে এগুলো গেল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিটেন কোয়েশ্চেন, অনেকবার আসছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা,
তাহলে তুমি যখন তোমাকে যখন ভাইভাই জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লো মলিকুলার ওয়েট, তুমি যখনই মনিটরিং বলবা তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে কীভাবে মনিটরিং করা হয়। হ্যাঁ, আমি মনিটরিং ব্যাপারে আরেকটু কথা একটু এক্সট্রা যেটা বাকি ছিল বলে দিই। মনিটরিংটা করা হয় জেনারেলি তোমার এপিটিটি চেক করার মাধ্যমে। এপিটিটির একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। হ্যাঁ, এপিটিটির নির্দিষ্ট রেঞ্জ হলো নর্মাল যে এপিটিটি, নর্মাল অ্যাক্টিভেটেড থ্রোম্বোপ্লাস্টিক টাইম কত তুমি কি জানো? জেনারেলি 32 to 40 সেকেন্ড। ঠিক আছে, এইটা যদি এইটার 1.5 থেকে 2.5 গুণ টাইম বেড়ে যায় সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল। মানে কোনো পেশেন্ট যদি আসে যাকে তুমি হেপারিন ট্রিটমেন্ট করতেছো, তুমি তার এপিটিটি টেস্ট করে দেখলে 80 হয়ে গেছে, তাহলে নর্মাল 40 সেকেন্ড 80 হয়ে গেছে 2 টাইমস, রাইট? তাহলে সেই পেশেন্টটাকে আমরা বলবো অ্যাবনর্মাল। তখন কিন্তু ওই পেশেন্টের ক্ষেত্রে কিছু স্পেশাল তোমার নেওয়া হয়, কিছু মেজার নেওয়া হয়। তো দিস ইজ ওয়ান ওয়ে। তাহলে মনিটরিং কীভাবে করা হয়? এক নম্বর হলো এপিটিটি চেক করার মাধ্যমে। আরেকটা স্পেশাল পাথওয়ে আছে, সেটা হলো তোমার অ্যান্টি 10A অ্যাসে। অর্থাৎ কি করা হয়, এই যে 10A এই যে ক্লটিং ফ্যাক্টর আছে এইটার অ্যাগেনস্ট একটা অ্যান্টিবডি সেলে দেওয়া, বডিতে দেওয়া হয়। এরপর ওই অ্যান্টিবডিটা কতটুকু আছে সেইটাকে একটা মেজারমেন্টের মাধ্যমে দেখা হয়। এইটাকে বলা হয় অ্যান্টি 10 অ্যাসে। কারণ কি, এই হেপারিনগুলো কিন্তু 10কে ফ্যাক্টর 10কে ভেঙে ফেলে। তাহলে 10কে যদি অনেক বেশি দেখো যে নর্মালের থেকে অনেক কম, তার মানে হচ্ছে কি সিভিয়ার ইফেক্ট ফেলতেছে, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা হেপারিনের ক্ষেত্রে হেপারিনটা দেওয়া বন্ধ করে আরও কিছু ইফেক্ট নেই। আচ্ছা, এটা গেল। এবার পরে আরেকটা ভাইভার কোশ্চেন বলি, সেটা হলো হোয়াট ইজ লো ডোজ হেপারিন। লো ডোজ হেপারিন, দেখো লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা পড়ে আসছি, কী কী সব কিছু আমরা দেখে ফেললাম। লো মলিকুলার ওয়েট হেপারিন থেকে কী কী আসে? একটা হলো মেকানিজম অফ অ্যাকশন, তুমি ওখানে বলবো অনলি 10কে ইনঅ্যাক্টিভেট করার মাধ্যমে। সেকেন্ড একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে এই লো এর সাথে হাইয়ের পার্থক্যটা কী, এটা একটা। আর থার্ড হলো মনিটরিংটা কীভাবে করা হয়, এইটা। আরেকটা কোয়েশ্চেন আসে হোয়াট ইজ লো ডোজ হেপারিন। লো ডোজ হেপারিনের হলো কিছু তোমার ক্রাইটেরিয়া আছে। এটা হলো আমি যদি সাবকিউটিনিয়াসলি হেপারিন দেই এবং পরিমাণটা হবে 5000 ইউনিটস, 5000 ইউনিটস এভরি 8 to 12 আওয়ার্স, প্রতি 8 থেকে 12 ঘন্টা পর পর আমি যদি 5000 ইউনিট করে সাবকিউটিনিয়াসলি হেপারিন দিই, তখন সেই হেপারিন দেওয়ার ডোজটাকে বলা হয় লো ডোজ হেপারিন। জেনারেলি লো ডোজ হেপারিনটা কখন দেওয়া হয়? এটা হলো বিভিন্ন ডিজিজের প্রিভেনশনের সময় দেওয়া হয়। প্রিভেনশন অফ ডিফারেন্ট থ্রোম্বোটিক ডিসঅর্ডার, যেমন ডিপ ভেইন থ্রোম্বোসিস বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বা তোমার কার্ডিওভাস্কুলার সার্জারিতে বিভিন্ন কমপ্লিকেশন প্রোডাকশনকে প্রিভেন্ট করার জন্য লো ডোজ হেপারিনটা দেওয়া হয়। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে হাই ডোজ হেপারিন জিনিসটা কি? হাই ডোজ হেপারিন হলো আমরা যদি সাবকিউটিনিয়াস ওয়েতে 35,000, ওটা ছিল 5000 আর এটা কি 35,000 ইউনিটস তোমার হেপারিন দেই এভরি 8 to 12 আওয়ার, তখন সেটাকে বলা হয় হাই ডোজ হেপারিন। এটা অন্যভাবে বলা যায়, আমরা জানি হেপারিন দুইটা ওয়েতে দেওয়া যায়, সাবকিউটিনিয়াসলি অ্যান্ড আইভি। আমি যদি আইভি রুটে তোমার 5000 ইউনিট আইভি বোলাস দেই এবং এরপরে ফলোড বাই 800 to 1600 ইউনিটস পার আওয়ার, এই হিসেবে আমরা যদি আইভি দেই সেইটাকেও আমরা হাই ডোজ হেপারিন বলে থাকি। আচ্ছা, এখানে বোলাস আর এই জিনিসটা কি?
বোলাস মানে হলো একবারে 5000 ইউনিট একটা ইনজেকশনের মাধ্যমে তোমার ব্লাড ভেসেলের মধ্যে সরাসরি ইনজেক্ট করাকে আমরা বলি বোলাস দেওয়া। আর এই বোলাসটা দেওয়ার পরে আমরা কি করি, এটার পরে আমরা আরও প্রত্যেক আওয়ারে 800 থেকে 1600 ইউনিট করে আমরা স্লোলি একটা ট্রান্সফিউশন পাম্পের মাধ্যমে, অর্থাৎ একটা স্যালাইনের মাধ্যমে ধীরে ধীরে আইভি রুটে দিতে তোমার হেপারিনটা দিতে পারি। তাহলে এই দুটোকে আমরা যখন একসাথে কম্বাইন করব, এটাকেও কিন্তু হাইডোজ হেপারিন বলা হয়। অর্থাৎ হাইডোজ হেপারিন দুইটা ওয়েতে দেওয়া যায়। একটা হলো সাবকিউটেনিয়াসলি 35,000 ইউনিট যদি তুমি 8 থেকে 12 ঘন্টার মধ্যে দিয়ে ফেলো, দ্যাট ইজ আ হাইডোজ হেপারিন। অ্যান্ড তুমি যদি 5000 ইউনিট বোলাস দেওয়ার পরে আরও 800 থেকে 1600 ইউনিট পার আওয়ার তুমি যদি একটা ইনফিউশন স্যালাইনের সাথে ধীরে ধীরে তুমি আইভি রুটে দিতে থাকো, দেন সেটাকেও হাইডোজ হেপারিন বলা হয়। তাহলে হাইডোজ হেপারিন কোথায় ইউজ হয়? এটা জেনারেলি কোনো একটা অসুখ হয়ে গেছে, কোনো একটা ডিজিজ হয়ে গেছে, এরপর ওই ডিজিজের ট্রিটমেন্টের সময় আমরা হাইডোজ হেপারিন দিই। লোডোজ হেপারিন কোথায় দেই? ওটা দেই কোনো ডিজিজের প্রোফাইল অ্যাক্সিসে বা প্রিভেনশনের জন্য। আর হাইডোজটা আমরা দিব ডিজিজের ট্রিটমেন্টের জন্য। একটা ডিজিজ হয়ে গেছে, ডিভেন্স থ্রোম্বোসিস হয়ে গেছে, মাইক্রোন ইনফেকশন হয়ে গেছে, এরপর আমরা জেনারেলি এটা দিয়ে থাকি। ওকে, আচ্ছা, এখন আমরা লাস্ট টপিকে আসি, হেপারিন টক্সিসিটি। আচ্ছা, হেপারিন টক্সিসিটি কি? ধরো তুমি এই যে ট্রিটমেন্টের জন্য দিচ্ছ, বেশি পরিমাণ দিয়ে দিলা, তখন কী হবে, ব্লাড ওই যে হেপারিনের যে অ্যাডভার্স ইফেক্টগুলো সেগুলো তৈরি হবে, স্পেশালি হেমোরেজটা অনেক বেশি দেখা যাবে। তো তখন আমরা কি করব? আমাদের ফার্স্ট অফ অল কাজ হলো স্টপ হেপারিন আমাদের স্টপ করতে হবে প্রথমত। সেকেন্ড অফ অল কি, আমাদের একটা ইনজেকশন দিতে হবে যেটাকে আমরা বলি প্রোটামিন ইনজেকশন দিতে হবে। প্রোটামিন ইজ দ্য অ্যান্টিডোট অফ তোমার হেপারিনের অ্যান্টিডোট বা বিষের যে অ্যান্টিডোটটা থাকে সেটাকে আমরা বলি প্রোটামিন। এই হেপারিনগুলো প্রোটামিনের সাথে কি করে, একটা রাসায়নিক বিক্রিয়া করে। হেপারিনগুলো জেনারেলি নেগেটিভ চার্জযুক্ত থাকে আর প্রোটামিনগুলো পজিটিভ চার্জযুক্ত থাকে। এই পজিটিভ নেগেটিভকে কি করে, একসাথে অ্যাট্রাক্ট করে বাইন্ড করে একসাথে একটা কমপ্লেক্স প্রডিউস করে ফেলে। প্রোটামিন আর হেপারিন একটা কমপ্লেক্স প্রডিউস করে ফেলে। এই কমপ্লেক্সটা হলো, এই যে কমপ্লেক্সটা ওরা প্রডিউস করলো, এই পজিটিভ নেগেটিভ আয়ন দুটো মিলে, এই কমপ্লেক্সটা হলো ইনসলিউবল। মানে ব্লাডে এরা সলিউবল না, তখন কি হয়, এরা ব্লাডে থিতিয়ে পড়ে, ব্লাডের নিচে থিতিয়ে পড়ে, এরা অধক্ষিপ্ত হয়। হ্যাঁ, অধক্ষিপ্ত হলে তখন তার হেপারিন তার যে স্বাভাবিক কাজটা করতে পারে না, যেহেতু দ্রবীভূত নাই, তখন হেপারিনের ফাংশনটা প্রিভেন্ট হয়। জেনারেলি আমরা কতটুক করে দিব? জেনারেলি আমরা যদি 100 ইউনিট হেপারিন দিই, 100 ইউনিট যদি আমরা হেপারিন দিই, সেটার জন্য আমরা 1 মিলিগ্রাম করে প্রোটামিন দিব। ধরো তুমি একটা পেশেন্টকে 5000 ইউনিট হেপারিন দিয়ে দিছো, তাইলে তার জন্য কতটুক প্রোটামিন লাগবে? 5000কে 100 দিয়ে ভাগ করো, 50 মিলিগ্রাম প্রোটামিন তাকে ইনজেকশনের মাধ্যমে আইভি রুটে দিতে হবে। এই যে তুমি দিলা, অ্যান্টিডোট দিলা, এটা স্টপ করলা, এরপর তুমি কি করবা, একটা প্রোটামিন ইনজেকশন দিয়ে দিলা, ডোজ দেওয়ার পরে তুমি মনিটরিং করবা, মনিটরিং অফ এপিটিটি মনিটরিং করে দেখবা তার এটা এখনও ঠিক আছে কিনা, তার ব্লাডের যেই কম্পোজিশনটা সেটা এখন ঠিক হয়েছে কিনা। ঠিক হলে হ্যাঁ, ওকে, দেন তুমি প্রোটামিনটা বন্ধ করে দিতে পারো। যদি ঠিক না হয়, দেন আবার 1 ডোজ প্রোটামিন তোমরা দিবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট হেপারিনের পরে যে ড্রাগটা আছে, অর্থাৎ ওই যে প্যারেন্টারাল ডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর, এখান থেকে আমরা নেক্সট দিন পড়বো। হ্যাঁ, তো আজকের পরে কোনো কোয়েশ্চেন?